দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমাদের আলোচনার বিষয় রাজনীতির হাল হকিকত এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন আলোচক হিসেবে তাদের সঙ্গে প্রথমে আমরা পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব শামীম ওসমান এমপি, আওয়ামী লীগ নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকেও স্বাগত। এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন টিভি সেটের সামনে এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে তারা চাইলে নিউজ 24 এর ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ওয়েব পোর্টালটি আছে সেখানে আপনারা সরাসরি যুক্ত হয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন তর্কযুক্ত উপস্থাপন করতে পারেন, সেখান থেকে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা অংশগ্রহণ করতে পারেন। আপনারা আলোচনা করতে চাই রাজনীতির হাল হকিকত এই প্রসঙ্গ নিয়ে। আমরা যদি শামসুজ্জামান দুদু ভাই আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই আজকে এই প্রসঙ্গ নিয়ে। আমরা দুটি বক্তব্য আপনাকে শোনেন, এটি আপনি নিশ্চয়ই শুনেছেন বা আপনি জানেন। সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে গণতন্ত্র এখন আসলে নির্বাসনে চলে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই কথার প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি আসলে অনেক বাগাড়ম্বর করে, কিন্তু আসলে কার্যত গণতন্ত্র রক্ষার জন্য বা মানুষের জন্য পাশে থাকার জন্য তারা তেমন কিছু করতে পারে না। এই দুটি বক্তব্য নিয়ে আপনার কাছে আসি, বা বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির হাল হকিকত আপনার চোখে কি কি দেখতে পাচ্ছেন, তারপরে আমরা অন্য আলোচনায় আসবো। জি, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ জনাব শামীম ওসমানকে ধন্যবাদ। অনেকদিন পর তার সঙ্গে দর্শন হচ্ছে। তো বৈশ্বিক মহামারীতে যারা এই অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদেরকেও আমি ছোট্ট একটা বিষয় যদি আপনি দেখেন, এই কয়দিনের ঘটনা এক সপ্তাহখানিক, সেটি হচ্ছে রোজিনা ইসলাম। রোজিনা ইসলামের গ্রেপ্তার হওয়ার আগে 5 ঘন্টা একটা রুমের ভিতরে বন্দি থাকা, তার গলা টিপে ধরা, তার পড়ে যাওয়া, কোন রকম অভিযোগ ছাড়াই পুলিশের কাছে হস্তান্তর করে মামলা ছাড়াই তাকে থানায় নিয়ে যাওয়া এবং থানায় বসিয়ে রেখে রাত 12টার সময় মামলা দেওয়া, এবং যে মামলা সেটাও শতাধিক বছরের আগের আইনের মামলা, যার মামলায় কোনো নথি জব্দ করা হয়। অর্থাৎ এই সব রোজিনা ইসলামের ঘটনা 7 দিনের আগে আমরা দেখি, তাহলে বলবো যে আমাদের সময়ের ছাত্র নেতা, আমাদের সিনিয়র, এখন যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি যে শব্দটা উচ্চারণ করেছে বাগাড়ম্বর, আসলে তিনি গণতন্ত্র বলতে কি বোঝেন সেটা যদি উনি বাগাড়ম্বর শব্দটা উচ্চারণ না করে যদি ব্যাখ্যা দিতেন যে তিনি রোজিনা ইসলামের ঘটনাটাকে গণতান্ত্রিক মনে করেন, তাহলে আর কথা থাকে না। যে দেশে ভোটাধিকার নাই, যে দেশে আইনের শাসন নাই, যে দেশের জবাবদিহিতার নাই, সেখানে বাগাড়ম্বর বলে তো কোনো শব্দ নাই। করোনাকালীন সময় যে পরিস্থিতিটা চলছে দেশে, আমরা নিজেরাও কেউ জানি না কিভাবে দেশটা এগোচ্ছে, কিভাবে চলছে। তো স্বাভাবিক কারণে এখন আমি একটা শুধু রোজিনা ইসলামের কথা বলবো, কিন্তু এখন অনেক মানুষই মারা যাচ্ছে, মৃত্যুবরণ হচ্ছে। প্রায় 62% মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। মধ্যবিত্ত বলে আমরা যারা তাদেরকে জানতাম, যারা কাউকে কিছু বলতে পারে না, নিজের অভাবের কথা, কষ্ট পায়, কিন্তু সম্মান নিয়ে তারা বেঁচে থাকতে চায়, তারাও এখন পৃথিবীর যে লাইন সেখানে গিয়ে তারা দাঁড়াচ্ছে। আইন শৃঙ্খলা প্রশ্নে আলোচনা করলে তো অনেক লম্বা হয়ে যাবে। শ্রমিকদের কথা, কৃষকের কথা, শিক্ষার কথা, মেহনতি মানুষের কথা, অনেক বড় লম্বা হয়ে যাবে আলোচনা। শুধু এতটুকু বলি যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় আমরা যে স্বপ্নগুলো নিয়ে যুদ্ধ করেছিলাম এবং দেশকে হানাদার মুক্ত করেছিলাম, 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা-বোন তাদের আত্মহত্যা হয়েছে। এই যে হারানো 50 বছরের আগে আমাদের অর্জনটা কি, সেই অর্জনগুলো যদি এখন মিলিয়ে দেখতে চাই,
তাহলে দেখা যাবে যে ওই যে ছড়াটা আবু সালেম বলেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম মরার স্বাধীন। তার আগের শব্দটা নাইবা হচ্ছে না। এই 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 ছড়া হচ্ছে 73 ছড়া। তো আজকে 47 বছর পরে সেই ছড়াটা খুব বেশি হয়নি। আজকে আমি একটু আগে একটা টেলিভিশনে দেখছিলাম যে মে মাসের 28 তারিখে তাজউদ্দিন সাহেব, তৎকালীন মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী, তার একটা বক্তব্য একটা টেলিভিশন কিছুক্ষণ আগে দেখছিলাম যে পাকিস্তানিরা যে আচরণ আমাদের সঙ্গে করছে এটা মানবিক তো নয়, এবং এইটার সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশ যে কথা বলছে সেটিও যথাযথ। কবে বলেছেন? 71-এর 28শে মে বিচারপতি সাইদ ওই দিন নিউ ইয়র্কে, ওই দিন 28 তারিখে বলেছিলেন যে বাংলাদেশ এখন বাস্তবতা, পাকিস্তানের মধ্যে থেকে আলোচনা করছে। কেন? তারা আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের মানবতা, আমাদের সবকিছু হানাদার বাহিনী কেড়ে নিয়েছে। সেখানে ইন্দোনেশিয়ার স্বার্থ তখন পাকিস্তানিকে সমর্থন দিয়েছিল এই 28 তারিখ, আজকের দিন। কেন আমরা সেটাকে যুদ্ধের ময়দানে মীমাংসা করেছি? 70-তে শেখ মুজিবুর রহমান সাহেব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও ক্ষমতা, অর্থাৎ গণতন্ত্র হিসাবে বাঙালি বা বাংলাদেশিরা, ভূখণ্ডের মানুষরা আপোষী, এরা কখনো গণতন্ত্র নাই, স্বাধীনতা নাই, সেটা মেনে নিবে। আমাদের ওয়াইদুল কাদের সাহেব একসময় সাংবাদিকতা করেছে, তিনি অতিরিক্ত একটু তাকালে দেখতে পারবেন যে গণতন্ত্রের প্রশ্নে বাগাড়ম্ব শব্দ ব্যবহার করাটা হচ্ছে গণতন্ত্রকে উপহাস করা। জি, এটা জাতিকে উপহাস করা, এটা এটা ঠিক। আপনার কাছে আমি আবারও আসি একটু পরে, আপনার কাছে আরো প্রশ্ন করব আমরা। শামীম ওসমান এমপির কাছে আমরা আসতে চাই। আসলে যে প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেখানে দুদু ভাই তার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন গণতন্ত্র, বাংলাদেশের ভোটাধিকার, উন্নয়ন এবং অনেক কিছু মিলিয়ে। আপনার কাছে আসলে এই গণতন্ত্রের বর্তমান বাস্তবতা কি? আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে তার কথার উত্তরের প্রেক্ষাপটে আপনি কি বলতে চান? জি, আপনাকে ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। এবং একটা খুব বাজে সিচুয়েশনে আমরা আছি, সারা বিশ্বেই, বাংলাদেশও আছে, তারপরে কিছুটা আল্লাহর রহমত আছে। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং আমার বড় ভাই দুদু ভাইকে সালাম জানিয়েই আমি কিছু কথা বলতে চাই। যে কথাগুলি দুদু ভাই, আমি বিশ্বাস করি যে উনি আমার বয়সে কিছুদিন হলেও সিনিয়র হবেন, কারণ আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করেছি তখন ওনারা কেন্দ্রীয় রাজনীতি, ওনাদের যেমন সিনিয়র কিছু ওবায়দুল কাদের, ঠিক ওনারাও আমাদের ওইভাবে একইভাবে সিনিয়র। সো আই হোপ যে দুদু ভাই এটাকে পার্সোনালি নেবেন না, কারণ আমি এভিডেন্স দিয়ে কথা বলতে পছন্দ করি এবং হিস্টোরিক্যাল কথা বলতে পছন্দ করি। দুদু ভাই পাক্কা 8 মিনিট কথা বলেছেন এক নাগারে, আমি কোনো ইন্টারাপ্ট করি নাই। ইন্টারাপ্ট করার মতো দুঃসাহস আমার নাই, কারণ উনি আমার সিনিয়র মোস্ট। আমি প্রথমে শুরু করতে চাই যে দুদু ভাই, আপনাদের যে বিএনপি নেতা, আপনি ভাইস চেয়ারম্যান বিএনপি, আমি একটা মফস্বল শহরের ছোট্টখাট্ট একটা কর্মী। সো আপনাদের বিএনপির যে কথাবার্তাগুলি এখন মানুষের কাছে অসার হয়ে যাচ্ছে, মানুষের কাছে এই কথাগুলির আর সত্যতা থাকছে না এবং মানুষ এগুলিকে বিশ্বাস করছে না। এটার বেসিক কারণ কি? এটার বেসিক কারণ আজকের যে জেনারেশন, তারা কিন্তু অনেক বড় স্মার্ট। আজকের যে জেনারেশন তারা অনেক কিছু জানতে পারে, অনেক কিছু বুঝতে পারে। আজকের থেকে 12 বছর আগে যা ছিল, বাংলাদেশ কিন্তু আজকে 12 বছর পরে অনেক দূর বেশি এগিয়ে গেছে। দেখেন, আমার হাতে একটা বই আছে, এই বইটা আমি আজকে পেলাম। এই বইটার নাম হচ্ছে মুক্ত স্বদেশে জাতির পিতা, আলহাজ ফজলুর রহমান ফাউন্ডেশন এই বইটা প্রকাশ করেছেন। এই বইটা টোটালটাই ছবির উপর নির্ভরশীল। তো আমি প্রথম বিএনপি যে মিথ্যাটা, সেই মিথ্যাটা বলি। বইটার সম্পাদক ছিলেন একটা ইয়াং ছেলে, বোধহয় সম্ভবত আসওয়াদ আকসির মুজিব ওয়াসি, এবং এটা এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছেন শাহনারা বেগম। এই বইটাতে একটা ছবি দেখাই আমি। এই ছবিটা হচ্ছে, আমার মনে হয় যদি দর্শক দেখতে পারেন, অমৃত বাজারের একটি ছবি, পত্রিকা, জি, ভারত থেকে প্রকাশিত তৎকালীন একটা ইংরেজি পত্রিকা। ওই পত্রিকাতে বলা হচ্ছে যে 25শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি ইন্টারন্যাশনাল, এবং ছবি কথা বলে, একটা কথা আছে, ছবি কথা বলে। এই দেখেন, ছবি আজকে কিন্তু 50 বছর পরে কথা বলছে
যে একটি ভিন্ন দেশি পত্রিকায়, এবং এরকম অনেক ছবি আরো অনেক দেশের পত্রিকার এখানে উদাহরণ এবং ইয়ে দেওয়া হয়েছে, এবং বহু সুন্দর দুর্লভ ছবি এই বইটার মধ্যে দেওয়া হয়েছে, যেগুলি আমার মনে হয় যে ইতিহাস সেখানে কথা বলবে। কিন্তু এই বিএনপি শুরুটাই হলো, জিয়াউর রহমান থাকা অবস্থায় কোনদিন বলেন নাই উনি স্বাধীনতার ঘোষক, কিন্তু বিএনপি আফটার দ্য ডেথ অফ জিয়াউর রহমান সাহেব, ওনারা জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিলেন, ইতিহাসকে বিকৃত করে দিলেন। যারা স্বাধীনতার ইতিহাসকেই বিকৃত করে দেন, তাদের কাছে অন্ততপক্ষে মানুষ কি ধরনের রাজনীতি আশা করে আমি এটা জানি না। সেকেন্ডারি আসেন, দুদু ভাই দেশের অর্থনীতির কথা বলেন, আর অনেক কথা বলেন। আরেকটা জিনিস আমি প্রথমেই তার সুস্থতা কামনা করছি, যেহেতু উনি আমার মাতৃতুল্য বয়সে, বেগম খালেদা যিনি হাসপাতালে আছেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করবেন এবং উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। কিন্তু কি অবাক বিস্ময়ের ব্যাপার, দেখেন একটা কথা আছে যে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এবং মিথ্যা দিয়ে আপনি সত্য ঢাকতে পারবেন না। টুডে আর টুমোরো কোনো না কোনো সময় সত্য বেরিয়ে আসবে। আজকে আমরা যেটা দেখতে পেলাম যে ওবায়দুল কাদের সম্বন্ধে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি, ত্যাগী নেতা, রাজপথ থেকে উঠে আসা নেতা সম্বন্ধে একটা শব্দ নিয়ে দুদু ভাই বাগাড়ম্বর শব্দটাকে উনি অপছন্দ করেছেন এবং অনেক কথা বলেছেন। আমি উইথ রেসপেক্ট দুদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, হাসপাতালে যে ফর্ম ফিল আপ করা হয়েছে তাতে দেখা গেছে যে মে মাসের 7 তারিখে ওনার জন্মবার্ষিকী। আপনারা কতটুকু নিষ্ঠুর হয়ে গেছিলেন, কতটুক নির্দয় হয়ে গেছিলেন, কতটুক ইতিহাস বিকৃত করেছেন, যে আজকে যখন দেখেন এই সত্যটা বেরিয়ে এসছে, এটা কিন্তু সরকার লিখে দেয়নি, যারা ম্যাডাম জিয়াকে ভর্তি করেছেন তারাই লিখেছেন এবং ওনার উনি সজ্ঞানেই ছিলেন। তাহলে আমার কথা দুদু ভাইয়ের কাছে, যে যেই দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো, যে দিনটাতে যেই লোকটা এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম, সারা জীবন জুলুম অত্যাচার সহ্য করে বাঙালি জাতিকে স্বাধীন করলেন, যার পরিবারের সকল মানুষকে হত্যা করা হলো, আফসোস ছিল হয়তো বা ওদের, যাদের এখনো আফসোস আছে যে তার 2টি মেয়েটাকে হত্যা করতে পারে নাই, সেই আফসোসের থেকে যারা 21শে আগস্টে গ্রেনেড হামলা করলো, আজকে তাদের কাছে আমার প্রশ্ন থাকে যে যদি 7ই মে যদি ম্যাডাম জিয়ার জন্মদিন হয়ে থাকে, 7ই মে কিংবা কোন মে আমি জানি না, বাট মে মাস 7 মে আমি যতটুকু কনফার্ম যে যদি হয়ে থাকে, তাহলে আপনারা এই নির্দয়ের সাথে কেন ইতিহাসের বিকৃত করে 15ই আগস্ট যার জন্ম না হলে এই দেশের জন্ম হতো না, সেই জাতির জনকের মৃত্যুবার্ষিকী থেকে আপনারা কেক কেটে উদযাপন করলেন আপনাদের নেত্রীর সম্মানিতে? এইটার নাম কি রাজনীতি? এইটার নাম কি গণতন্ত্র? এটার নাম কি দেশপ্রেম? এটার নাম কি দায়িত্ববোধ? এটার নাম কি প্রকৃত ইতিহাস, নাকি ইতিহাস বিকৃতি? আমি প্রশ্ন রাখতে চাই আমার বড় ভাই দুদু ভাইয়ের কাছে, কারণ এই প্রজন্ম কিন্তু প্রশ্ন করবে। আজকে আপনি বললেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ অবস্থা ধারণ করছে, সারা পৃথিবীর অবস্থায় খারাপ হচ্ছে। আমেরিকাতে 23% লোক বেকার পেয়েছে। বাংলাদেশে এই কয়েকদিন আগে এটা বাংলাদেশ প্রতিদিন নামে একটি পত্রিকা, যে পত্রিকাটা বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা, সবচেয়ে বেশি চলে যে পত্রিকাটা, সেই পত্রিকায় একটা নিউজ করেছে এবং খুব গুরুত্ব সহকারে নিউজ করেছে, 2টো নিউজ পরপর। আই ফিল প্রাউড যে প্রথম নিউজটা হচ্ছে বাংলাদেশের জিডিপি শুধু ভারত বা পাকিস্তান নয়, চীনকেও ছাড়িয়েছে। সজিবাদের জয় জাতিসংঘের একটি কনফারেন্সে এটা বলেছেন এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছেন, এবং বাংলাদেশ প্রতিদিন স্ট্যাটিস্টিক্সটাও ছাপিয়েছে, অনেক বড় নিউজ, আমি সংক্ষিপ্ত বললাম। এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষের গড় আয় এখন 2020 অনুযায়ী $2,227 এবং আপনি শুনে অবাক হবেন, এই জন্যই বলছি এখন আর মিথ্যা দিয়ে পারা যাবে না। আজকের থেকে 12 বছর আগে মাত্র 0.3% লোক ইন্টারনেট ব্যবহার করত। আজকে এই ডিজিটালের যুগে বাংলাদেশে 70% মানুষ, 70% মানুষ সুলভ মূল্যে ইন্টারনেট ব্যবহার করে। আপনি বলছেন বাংলাদেশের অর্থনীতির কথা, গর্বের সাথে বলতে চাই, ওই একই পত্রিকাকে কোট করছি বাংলাদেশ প্রতিদিন, যে বাংলাদেশ ব্যাংক ডিসিশন নিয়েছে শ্রীলঙ্কার রিজার্ভ সংকট হওয়ার কারণে শ্রীলঙ্কাকে বাংলাদেশ সরকার $250 মিলিয়ন লোন দিবে স্বল্প সুদে। সো এখানে কিন্তু বাংলাদেশ, আমি বলছি না যে সবকিছু পারফেক্ট আছে, বাট বাংলাদেশটা এখানে। তাই আমি মনে করি যেই দলটি মিথ্যা দিয়ে শুরু, সেই দলটির প্রতি আমার মনে হয় মানুষ এখন তাদের সত্যটাকেও মিথ্যা হিসেবেই দেখছেন।
জি শামীম ভাই, আপনার কাছে আমি আসবো, আপনার কাছে আবারও আপনার কাছে আমি আসছি। আপনার এই কথাগুলোর প্রেক্ষাপটে একটু দুদু ভাইয়ের কাছে আমরা আসতে চাই যে আসলে তার কি উত্তরটি আছে। ইতিহাস বিকৃতির জায়গাটি আছে, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিতর্ক আছে, এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি জায়গা নিয়ে আপনারা যে কথা বলেছেন, আওয়ামী লীগ সেটা ডিফেন্ড করেছে। কি বলতে চান দুদু ভাই আপনি এই ব্যাপারে? প্রথমটা আমি বলি, এই যে মানুষ আওয়ামী বিএনপির কথা বিশ্বাস করে, বিএনপির রাজনীতি বিশ্বাস করে। শামীম ওসমানের এই কথাটা যদি আমি মেনে নিই তাহলে শামীম ওসমান খুশি হবে, কিন্তু শামীম ওসমান এই কথাটা মানতে হলে পরে তো আমাকে মিথ্যা রাজত্বে যেতে হবে। আমি সারাটা জীবন তো সত্যের রাজত্বে থেকেছি। আমি যতটুকু জানি শামীম ওসমান খালি এমপিটাকে ধরে রাখার জন্য সারা জীবনে যে তার সংগ্রাম সেটাকে সে বিসর্জন দিচ্ছে। সমস্যার জনপ্রিয়, তার এলাকায় নির্বাচন করলে সে হয়তো জিততো, কিন্তু এমন একটা ইলেকশনে সে এমপি হয়েছে যে সে নিজেও আমার মনে যখন একা ঘরে থাকে সে জানে কি ধরনের এমপি সে হয়েছে। এটা আমি বললাম শামীমের একটু কষ্ট লাগে। আওয়ামী লীগ ভোটের মাস্টার ছিল, নৌকার একটা সুখ্যাতি ছিল। আর ছবির কথা তো বাদ দিলাম, তাদের যে ছবি সেগুলো সব বিখ্যাত ছবি, অন্য কারোর এই ছবিগুলো নাই। তো এই ছবিতে তারা বিশ্বাসী না, আস্থাই নাই, নৌকাতেও আস্থাই নাই। অর্থাৎ ভোটকে তারা এখন খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে তারা ঐতিহ্য। তো ভোট থাকলে না আমি বুঝতাম যে বিশ্বাস অবিশ্বাস। 5 বছর 4 বছর পরে ইলেকশন হলে না বুঝতাম শামীম ওসমান কত ভোটে জিতেছে আর কত ভোটে হেরেছে, জামানত রক্ষা করতে পারছে। ভোট নাই তো। আমি এই কথার রাজনৈতিক ব্যাখ্যা কিভাবে দিব? ভোট থাকলে না ব্যাখ্যা দিব যে শামীম ওসমানের সঙ্গে আমাদের ওখানকার অফিসের সবথেকে গুরুত্বহীন একজন কর্মীকে দাঁড় করিয়েও সে তাকে হারিয়ে দিয়েছে। যেমন ইন্দিরা গান্ধীকে হারিয়েছিল একজন খুব অজনপ্রিয় অপরিচিত ব্যক্তি। কারণ হচ্ছে ইন্ডিয়ায় তখন ইলেকশনে ভোট দেওয়ার ক্ষমতাটা ছিল, ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছে। এরকম বিখ্যাত ব্যক্তিদের ভোট থাকলে না হারাবে। জি, তো সেই কারণে মানা না মানার কথাটা ভালো। আর 26শে মার্চের ব্যাপারে বললে কষ্ট পাবে শামীম ওসমান। আমি কণ্ঠস্বরকে বিশ্বাস করবো না ছবিকে বিশ্বাস করবো? আমি কণ্ঠস্বরে বিশ্বাস করতে পারবো না শামীম ওসমানের রাজত্বে, আমাকে ছবিকে বিশ্বাস করতে হবে। তো ছবিকে যদি বিশ্বাস করতে হয় তাহলে শামীম ওসমান ভালো, ঠিক বলছেন। আর কণ্ঠস্বরকে বিশ্বাস করলে 26-27 মার্চের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর তো শুধু আমার দেশে না, এটা আমাদের সেই সময় তাজউদ্দিন সাহেব বলেছিল যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, ঘোষিত হয়েছে, বেলগ্রেডের মতো প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন মেজর জিয়া। তো এগুলো সব ইতিহাসের এক একটা অংশ। আর হ্যাঁ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভয়ঙ্কর এবং করুণ মৃত্যুকে শ্রদ্ধা জানাই, আমি তাকে সম্মান জানাই। এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার যে ভূমিকা, সে ভূমিকা অস্বীকার করার কোনো পথ নেই। কিন্তু 15 আগস্টে যেমন মৃত্যু আছে, 15 আগস্টে তেমন জন্ম আছে। এখন কোন জায়গায় কি লিখেছে আমাদের এই জিনিসগুলো আওয়ামী লীগ খুঁজে বেড়ায়। যে বেগম খালেদা জিয়ার জন্মটা কোন তারিখে হয়েছে, মানে জন্ম হতে পারবে না 15 আগস্টে, যেহেতু আমাদের বঙ্গবন্ধু মারা গেছে। এই যে সিলি ম্যাটার, এই যে তুলনা, অর্থাৎ তিনি বন্দী, সেখানকার কি কাগজ, আর মাঝে মাঝে এই যে জিনিসগুলো প্রকাশ হয় টেলিভিশনে, সংলাপ, পরস্পরের আলোচনা, সেগুলো তো কারা করে? এই জিনিসগুলো আওয়ামী লীগ প্র্যাকটিস করতে বলতে পছন্দ করে। আর চীনকে ছাড়িয়ে গেছে, একটু আগে তো আমি আপনাকে বললাম, এগুলো আমি আলোচনা করতে চাই না, অনেকে কষ্ট পাবেন, অনেকে হয়তো আমার উপর ক্ষুব্ধ হবে। 62% মানুষ দারিদ্র সীমার নিচে যখন চলে যায়, মধ্যবিত্তরা নিম্নবিত্তে রূপান্তরিত হয়, মানুষ খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তখন আমরা পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ চীনকে ছাড়িয়ে গেছি। দুদু ভাই আপনার কাছে আমি আসছি, বিরতি নেওয়ার সময় যেহেতু হচ্ছে, আমরা আপনার এই কথাগুলোর প্রেক্ষাপটে একটু শামীম ওসমানের বক্তব্যটা শুনে নিব, তারপরে বিরতির পরে আরো অনেক আলোচনা করবো আমরা। শামীম ভাই, আপনি কি বলতে চান আসলে আপনার এই প্রেক্ষাপটে? না, আমি ভেবেছিলাম যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুদু ভাই আমার প্রশ্নের সরাসরি উত্তর দিবেন,
কিন্তু উনি টেকনিক্যালি আমার নির্বাচন, আমার এটা নিয়ে ঘুরে গেলেন। আমি কিন্তু বলেছিলাম হিস্ট্রির কথা। উনি বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার টেলিভিশনের রেডিওতে বলেছেন, জিয়াউর রহমান সাহেবের আগেও কিন্তু ওনার আমাদের আরো 2 আওয়ামী লীগের প্রেসিডেন্ট বলেছেন, তার আগে একজন বলেছেন। আর ঘোষক এই যে আপনার যে অনুষ্ঠানটা হয়েছে, এ কিন্তু একজন ঘোষণা দিয়েছে যে এখন এই অনুষ্ঠানটি হবে। তো ঘোষক কোনো সময় স্বাধীনতার ঘোষণা দেয় না। হ্যাঁ, এইটুকু বোঝার আমার মনে হয় যে অবশ্যই সাধারণ মানুষের এখন আছে। আমি যেটা বলছিলাম যে এই যে হিস্ট্রিকে আমরা আজকের আমার বাচ্চারা যেই চিন্তা ভাবনা করে, যেভাবে ওরা দেখে, 70% মানুষ যখন ইন্টারনেট ব্যবহার করে, সো দে ক্যান ক্লিক দ্য বটন এবং দে নো হোয়াটস গোয়িং অন। 68% মানুষ দরিদ্র সমান নিচে। কোন স্ট্যাটিস্টিক্সে এটা দুদু ভাই বলছেন, এটা দুদু ভাই বলতে পারবেন আমার মনে হয়। বাট আমি বলছি না যে এই কোভিড এর এই 12-13 মাসে বাংলাদেশের অর্থনীতি খুব ভালো একটা অবস্থায় আছে, তা না। বাট আমরা এটা বলছি যে অবস্থা ভালো আছে। ম্যাডাম জিয়ার যেই জন্মবার্ষিকী, উনি অসুস্থ, আমি ওনার অসুস্থ থাকা অবস্থায় বলে নেই। আমি বলছি যখন সুস্থ ছিলেন উনি একজন জাতীয় নেতা, জাতীয় নেত্রী, বঙ্গবন্ধু জাতির পিতা। 15ই আগস্ট উনি কেক কাটবেন। ইজ ইট পসিবল? সেখানে আজকে কিন্তু হাসপাতালে যে ফর্মটা ফিল আপ করেছে, এটা ওনার পরিবার, ওনার দল থেকে করা হয়েছে, এটা আওয়ামী লীগ করে দিয়ে আসে নেই। সো আমার কোশ্চেন মার্কটা সেইখানটাতে। আমার কোশ্চেন মার্কটা বিভিন্ন দেশের পত্রপত্রিকা যখন বলছে যে 25শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে গেছেন, তারপর গ্রেপ্তার হয়েছেন। আমি এই বইটি তো নাম বললাম, আমি দরকার হলে আমার বড় ভাই দুদু ভাইকে আমি একটা গিফটও পাঠাবো। আমি জানি যদি উনি ছবি দেখেন এটা হয়তো উনি দেখবেন না খুলিয়ে, হ্যাঁ, অপছন্দ হওয়ার কারণে, কিংবা মনে মনে উনি আমার চেয়ে ভালো জানেন, কারণ উনি হয়তো মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, আমি তখন ক্লাস 3-তে পড়তাম মাত্র। সো বাট উনি যেহেতু বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনার এখন এটা যদি স্বীকার করেন, ওনার তো রাজনীতি থাকে না। তো এই যে জায়গাটা, বাংলাদেশের অর্থনীতি যদি দুর্বল থাকতো তাহলে আজকে শ্রীলঙ্কাকে আমরা 250 মিলিয়ন টাকা দিতাম না। বাট আমি বলছি না যে আমরা খুব ভালো আছি, বাট আমরা পৃথিবীর বহু দেশের থেকে ভালো আছি। আর রোজিনার ব্যাপার যেটা বলেছেন, সেই ব্যাপারটা কিন্তু আমি দুদু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করব না। ওই জায়গাটা যদি আমি থাকতাম, এখানে আমার একটা প্রশ্ন আছে যে পলিটিক্যালি ডিসিশন, আমি যদি হতাম, ওই ভদ্র মহিলা রাইট করেছেন না রং করেছেন সেই বিচার করবে অন্য মানুষ। আমি এটা আদালত পর্যন্ত যেতে দিতাম না যদি ধরেন আমার দায়িত্বে থাকতো। বাট যেমন বিএনপি সময় বালু ভাই সহ বহু সাংবাদিক নিহত হয়েছেন, আজকে আমি দুদু ভাইয়ের দিকে আঙ্গুল দিব। হয়তো বিএনপি ওনারা মারেন নাই, কিন্তু বালু ভাইরা মারা গেছেন, অনেক সাংবাদিকদের হত্যা করা হয়েছে। দায় দায়িত্ব কিন্তু পলিটিশিয়ানকে নিতে হয়। রোজিনার ম্যাডামের দায় দায়িত্বও কিন্তু আজকে পলিটিশিয়ানকে উত্তর দিতে হচ্ছে। সো আমি মনে করি এটা অনেক বেটার ছিল যদি সেইখানটাতে উনি যদি কোনো অনৈতিক কাজ করে থাকেন, তাকে ওখানে বসিয়ে রেখে প্রেস ক্লাবের প্রতিনিধি অথবা সাংবাদিক নেতৃবৃন্দ ডেকে এনে বলা যে শি ডিড দিস থিংস এবং এই কাজটি উনি করেছেন, আমরা ওনাকে আপনাদের হাতে হস্তান্তর করলাম এবং ডিউ টু দিস রিজন এটা প্রমাণিত এবং প্রমাণিত হওয়ার কারণে ফ্রম টুমরো শি ক্যানট কাম এনি গভর্নমেন্ট অফিস, উনি আর কোন সরকারি অফিসে আসতে পারবেন না, এম্বার্গো দেওয়া হলো। আমার মনে হয় এটা অনেক প্রপার থাকতো। আর সাংবাদিক তো চেষ্টাই করবেন যে কোন রকম ভুল ত্রুটি করে থাকলে সেটা বের করতে এবং সেটাকে আপোষে দেয় না। এটা বিরতি নিতে চাই আমরা, আসলে বিরতির পরে এসে বাকি আলোচনাটা করি আমরা। এটা বিরতি নিচ্ছি আমরা, দর্শক আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পরে আসে এই প্রসঙ্গে আমরা বাকি আলোচনা করব। বিরতি নিয়ে ফিরে আসছি আমরা। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি রাজনীতির হাল হকিকত এই প্রসঙ্গ নিয়ে। অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। আসলে গণতন্ত্র বা ভোটাধিকারের যে মৌলিক যে ব্যাপারটি, সেটা নিয়ে বারবার তর্ক বিতর্ক হচ্ছে প্রধান দুটি দলের মধ্যে। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিরতির পরে আমরা আবারও আসলে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা, বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তার জন্ম এবং তার জন্মদিন উদযাপন, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল এবং তার পাশাপাশি আপনি বারবারই বলছিলেন যে ভোটাধিকার এবং গণতন্ত্র, এটি আসলে সমাধান কোন পথে? আপনাদের নিশ্চয়ই সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, আপনি কি বলতে চান এই প্রসঙ্গে? শামসুজ্জামান দুদু। প্রথম কথা আমি খুব স্পষ্ট করে বলি যে এখানে কেয়ারটেকার সরকারের একটা ব্যবস্থা আমরা এনেছিলাম সব দল মিলেই। মুখ্যত এই জিনিসটার চিন্তা ছিলেন গোলাম আজম সাহেব, এটা প্রস্তাবক, আর এটা এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং পরবর্তীতে সবাই এই কেয়ারটেকারটা গ্রহণ করে এবং বিএনপি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্টে আওয়ামী লীগ বা অনেক দলই অ্যাকসেপ্ট করেনি, কিন্তু 15ই ফেব্রুয়ারি পার্লামেন্টে কেয়ারটেকার সরকার পাস করে
এবং সেই কেয়ারটেকার সরকারের প্রথম নির্বাচনের সরকারের ব্যবস্থা আছে শেখ হাসিনা। আবার এই কেয়ারটেকারটা তিনি নিজেই বাতিল করেছেন। কোর্টে যখন এইটা নিয়ে বিষয়ে আলোচনা হচ্ছিল সুপ্রিম কোর্টে, তখন কিন্তু আওয়ামী লীগও এই কেয়ারটেকারের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে, সর্বশেষ ক্ষমতায় যাওয়ার পরে উনি এই কেয়ারটেকারটা বাতিল 14 সালের পরে। তো এই যে বাতিলের পরে যে ঐক্যমত্য ছিল সংবিধানের মধ্য আর কোর্টের, অর্থাৎ পার্লামেন্ট যেটা পাশ করেছে সেটি কোর্টকে বিবেচনায় নিয়ে এটা বাতিল, এবং যে বিচারপতি এটা বাতিল করেছেন সেই বিচারপতি পরবর্তী সরকারের নানান সুবিধা ভোগ করেছে এবং এখনো করছে। তো স্বাভাবিক কারণে এটা নিয়ে একটা বিতর্ক আছে। এখন ইদানিং জাতীয় সরকারের ব্যাপারটা আছে। শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বলেছেন অনেক আগে এই যে কেয়ারটেকার আন্দোলনের সময় তিনি বারবারই বলেছেন দলীয় সরকারের প্রধানের নেতৃত্বে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে জায়গায় টার্গেট করে তিনি বলেছেন। আমি তার এই কথাটা এখনো মনে করি, যেমন আওয়ামী লীগের সবার নেতৃত্বে এই দেশে কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবে, এবং এটি এই দেশে গত 50 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এখন জাতীয় সরকার হোক, কেয়ারটেকার পুনরায় ফিরিয়ে আনা হোক, অথবা যে কোনো হোক, সব দলের, অর্থাৎ বেগম খালেদা যে আইনটা পাশ করেছেন আর যে আইনটা পাশ করানোর জন্য আওয়ামী লীগ চেষ্টা করেছিলেন এবং তিনি পরবর্তী বাতিল করেছেন, সে আলোচনাটা যাতে সামনে আসে, অর্থাৎ একটি ভালো নির্বাচনের জন্য শুধু বিএনপি বা আওয়ামী লীগের বাইরের দলগুলো এই কথাগুলো বলবে, এটা আমার কাছে মনে হয় এটা সর্বসম্মত ভাবেই চিন্তা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কি করে সম্ভব সেটি মানে পিসফুলি আপনার পাওয়ার ট্রান্সফার। সেই সরকারের প্রধান কে থাকবে বলে আপনার প্রস্তাবনা এখানে, বা আপনাদের দলের প্রস্তাবনা দুদু ভাই? সরকারের প্রস্তাবনা সেটা তো আলটিমেট একটা আলোচনার সিদ্ধান্তে আসবে। যেমন আমরা সর্বশেষ যেটা কেয়ারটেকারে যে অবসরকালীন প্রধান বিচারপতি তিনি আসবেন, এটা করা হয়েছে। এখন যদি মনে করা হয় যে অন্য কেউ আসবেন, কেয়ারটেকার থাকবে, আর জাতীয় সরকার আসলে কিভাবে হবে, সেগুলো আমার মনে হয় আলোচনার টেবিলে গেলে সিনিয়র রাজনীতিকরা আছেন, পেশাজীবী নেতৃবৃন্দ আছেন, সেটা করবেন। আরেকটা জিনিস আমি আপনাকে স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু রাজনীতিক আছে সেটা এখন রাজনীতির ঊর্ধ্বে, যেমন হোসেন শহীদ সরওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, জনাব মরহুম শেখ মুজিবুর রহমান, এরা রাজনীতির আপনার বিবেচনায় ঊর্ধ্বে, তারা ছোট হয় রাজনৈতিক বিবেচনায়। এই আলোচনায় জাতিগতভাবে আমাদের যাওয়া প্রয়োজন। জীবিত নেতৃত্বের মধ্যে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ডক্টর কামাল, অনেকেই আছে। যেমন গত 2 বছর, আর 1 মিনিট সময় আছে আপনার জন্য দুদু ভাই, আপনি 1 মিনিটে শেষ করবেন। বেগম খালেদা জিয়া তার জন্মদিনে কেক কাটেন। এখন তারপরেও বারবার এই কথাটা যখন আমি সামনে নিয়ে আসব, স্বাভাবিক কারণেই তাকে আক্রমণাত্মক বিষয় কি হবে, তখন যে স্বাভাবিক কারণে তার সমর্থক, তার দল, তার যারা অনুসারী, তারা তো ছেড়ে কথা বলবে না। আমার কথাটা বুঝছেন? জি। এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে জাতীয় দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে আমাদেরকে এখন পিসফুল ক্ষমতা মানে হস্তান্তর, আমি বলি না আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করে বিএনপিকে দিতে হবে, এমন একটা নির্বাচন, ভালো নির্বাচনে আওয়ামী লীগও তো ক্ষমতায় আসতে পারে। জি দুদু ভাই, আমাদের সময় একেবারে শেষের দিকে। কোনো দলই ক্ষমতা, সেই কারণে আমি মনে করি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই গণতন্ত্র, এটা আমার কাছে মনে হয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি দুটি প্রসঙ্গে কথা বলেছেন, আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার অথবা আবার তত্ত্বাবধায়ক কাঠামো ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে, এবং তার পাশাপাশি অবিতর্কিত অবস্থায় থেকে আসলে জাতীয় নীতিনির্ধারণের বিষয়ে কথা বলা দরকার বলে আপনি মনে করেছেন। শামীম ভাই, আপনি আসলে কি বলতে চান এই প্রসঙ্গ দুটি নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার আর কি বক্তব্য আছে ব্যাপারে? আমি এই ব্যাপারে একমত দুদু ভাইয়ের সাথে, যে আমরা চাই যে একটা সবাই অংশগ্রহণ করুক, শক্তিশালী সংসদ থাকুক, বিরোধী দল আসুক। এই বিষয়গুলি তো চেষ্টা করেছিলেন
দুদুভাই শ্রদ্ধাভাজন দুদুভাই যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন, এমন ভাবে বললেন দুদুভাই, তো কথাটা খুব কবিত্ব দিয়ে বলেন, তো ওনার যে নর্মাল ওয়ে জিনিসটা হয়ে গেছে, বাট নর্মাল হয়তো হয়নি জিনিসটা। 15ই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে যে দুদুভাই, আমার এলাকাতে লাস্ট 15 দিনে 12 জন ছেলে মারা গেছিল। আমার হাতের উপরে মারা গেছিল মনির, যার 3 মাস আগে বিয়ে হয়েছিল, পাপ্পু, শাহিন, এবং আপনি শুনলে অবাক হবেন দুদু ভাই, আপনি গেলে আমার নারায়ণগঞ্জে আপনাকে আমি দেখাবো। আমি তাদেরকে কবরস্থান নিতে পারি নাই, কারণ যখন লাশ নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিলাম, হ্যাঁ, কোনো স্লোগানও দিইনি, কারণ মানে খুনি জিয়ার গদিতে, খালেদা জিয়ার গদি, এই ধরনের স্লোগানও না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলাম। যখন নিয়ে যাচ্ছিলাম, ওই লাশের উপরে গুলি করা হয়, লাশটাকে আবার নামানো হয়, লাশ থেকে 70টা গুলি বের করা হয়, চিটা গুলি নিয়ে কবরস্থানে না করে ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোড যেটা হচ্ছে, লিংক রোড যেটা যাই হোক নামকরণ হচ্ছে আমার বাবার নামে হয়েছে বোধহয়, আমি যত শুনেছি, সেইখানটা তার পাশে একটা জায়গায় তাদের দুইজনকে দাফন করা হয়েছিল। তো এটা ছিল প্রেক্ষাপট। তারপরে যে তত্ত্বাবধায়ক সরকার, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেই সরকার এসে কি করেছিল আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি, প্রসঙ্গ বাদ দেন, ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। তারপরে যে নির্বাচন, আমি তো মনে করি এত কিছু, এই 15ই আগস্টের কেক কাটা বলেন, ঠিক আছে, আপনার কথাটা আমি বাদ দিলাম এই আলোচনাটা। বঙ্গবন্ধু নেত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরলেন, তার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, এটাও বাদ দিলাম। 21শে আগস্টে গ্রেনেডে একের পর এক হামলা করা হলো, 24 জন আইবি যাত্রী সহ 24 জন মানুষ মারা গেলেন, এটাও বাদ দিলাম। সব বাদ দেওয়ার পরেও কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনা, আমি সারপ্রাইজ যে কিভাবে তার পক্ষে সম্ভব হয়। তিনি কিন্তু তৎকালীন সময়ে শ্রদ্ধাভাজন নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, এবং ফোন করার পরে, যেহেতু আমি ওনার সমালোচনা করবো না, কারণ উনি অনেক উঁচুতে, আমি অনেক নিচুতে, কি উত্তর দিয়েছিলেন সেটা আপনি আমি সবাই জানি, যে আসেন বসি। তারপর একটা প্রধানমন্ত্রী কিন্তু ফোন করেছিলেন, দরকার ছিল না তার ফোন করার, অনেকে বিরোধিতা করেছিলেন। সেকেন্ডারি আসেন, যখন কোকো রহমান ইন্তেকাল করলেন, একজন মা হিসাবে যাকে হত্যা করার জন্য এতবার আপনাদের ব্যাপারে অভিযোগ আছে, হ্যাঁ, 21শে আগস্টের ঘটনা কারা কারা জড়িত আছে আপনিও জানেন, আমিও জানি, সেইখানে তারপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা হিসাবে, একজন মা হিসাবে একজন মাকে সান্ত্বনা দেখেছিলেন। গেটের ভিতর থেকে বাজে সাউন্ড দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। যারা ঢুকতে দেয় নাই, সেই শক্তিটার উপরে আপনারা নির্ভর করেছিলেন, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, এবং সেই শক্তিটা আপনাদের হাতে আপনারা বন্দী হয়েছেন, এবং এখনো ছুটতে পেরেছেন কিনা আমি জানি না। আর বঙ্গবন্ধুর ব্যাপারে আমি যেটা বলতে চাই, আমি শুধু আরেকটা ছবি দেখাতে চাই, কালকে আমি আমার প্রজন্মদের জন্য, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখানটা আছেন, হ্যাঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিচ্ছেন যখন লন্ডনে উনি ব্যাক করলেন পাকিস্তান থেকে। আপনি খুব, আমার কাছে ভাল লাগে, গর্বিত হই আমি যখন ছবি দেখি। প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে বহন করা গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিলেন যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু গাড়িতে উঠে না বসেন। যদিও এডওয়ার্ড হিথের বঙ্গবন্ধুকে দেওয়ার সম্মান নিয়ে অনেকে সমালোচনা করেছিলেন, উত্তরে হিথ বলেছিলেন, আমি জানি কাকে সম্মান জানাচ্ছি, তিনি হচ্ছেন একটি জাতির মুক্তিদাতা, মহান বীর, তাকে এই সম্মান প্রদর্শন করতে পেরে বরং আমি সম্মানিত হয়েছি। দ্যাটস কল হিস্ট্রি। এটার নামই ইতিহাস। ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা বন্ধ করে দেওয়া হয়েছিল, বাট চেষ্টা করা হয়নি। সো আমি একটা জিনিসই বলবো, দুদু ভাইয়ের মতো যারা রাজপথ থেকে উঠে আসা রাজনীতিবিদ বিএনপির ভিতরে আছেন, অনেকেই আছেন, আমি বলি না যে আওয়ামী লীগ যারা করেন সবাই ভালো, নো, নট অ্যাট অল, আর বিএনপি যারা করেন সব খারাপ, নো, নট অ্যাট অল। যারা আছেন এখনো, আমার মনে হয় তারা এই জায়গাটাকে একটা জায়গার মতো নিয়ে আসেন, স্বাধীনতা বিরোধী কয়েকটা প্রশ্নে একটা জায়গা স্ট্যান্ড নেন, নিয়ে আমার মনে হয় যে আমার জন্য না, দুদু ভাইয়ের জন্য না, আমাদের নেক্সট প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি। ব্যর্থ হলে অন্তপক্ষে নেক্সট প্রজন্ম দেখবে যেটা চেষ্টা করেছিল। আমি মনে করি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ অবশ্যই ইনশাআল্লাহ সামনে আসবে, এটা আমার কামনা। উনি আরেকটা প্রসঙ্গ এনেছেন, জাতীয় সরকারের প্রসঙ্গ, যেটি নিয়ে আসলে গত নির্বাচনের আগেও আলোচনা হয়েছিল কয়েক দফা। সেই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা শামীম ওসমান এমপি? দেখেন, আমার জাতীয় নির্বাচন নিয়ে, সরকার নিয়ে বলার মতো ক্ষমতা আমার নাই, তবে এটুকু আমি জানি যে বিদেশে 40 জন গেছিলেন, হেফাজত থেকে আরম্ভ করে সবাই গেছিলেন, কি ষড়যন্ত্র হয়েছিল, কোথায় মিটিং হয়েছে, সব বেরিয়ে আসছে কিন্তু আস্তে আস্তে। ওই যারা ইন্টারোগেশনে আছে তারা সব বলে দিচ্ছে। শুনলাম আরেকজন ছাত্র নেতা, যিনি একসময় ছিলেন দুদু ভাইয়ের সমসাময়িক, হ্যাঁ, ডাকসুতে ছিলেন, তিনি একটা বোধহয় চ্যানেলে বলেও দিয়েছিলেন যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল, কিন্তু কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, সেটা নিয়ে আমরা ডিসাইড করতে পারি না, দেখি আমরা ক্ষমতা নিতে পারিনি। সো এই যে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তাটা বাদ দিয়ে
মানুষের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। সেটা জাতীয় সরকার হোক, শেখ হাসিনার সরকার হোক, কিংবা যে কোনো সরকারই হোক না কেন। সো বিলিভ করতে হবে। এবং আমি গণতন্ত্র বলতে ভোটাধিকার বুঝি না, আমি গণতন্ত্র বলতে বঙ্গবন্ধুর একটা ভাষণের বাণী বুঝি, যে কেউ যদি ন্যায্য কথা বলে, সে যদি একজনও হয়, আমরা তা মেনে নিতে রাজি আছি। আমি সেটাকে বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসরণকারী, এবং আমি বিশ্বাস করি জাতির পিতা কন্যাও সেটা বিশ্বাস করেন। সো আমরা আশা করি যে ওইখান থেকে ন্যায্য কথাটাই আসবে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসলে আমরা রাজনীতির গুণগত পরিবর্তনের জায়গা দিয়ে কথা বলতে চাই এবং গুণগত পরিবর্তন দেখতেও চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিছু উপহার দিতে চাই। শুভরাত সবাইকে, কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।